হ্যালো স্টুডেন্ট, হাউ আর ইউ? আই এম ফাইন। আশা করি তোমরাও ভালো আছো। তোমাদেরকে আবারও স্বাগতম সৃষ্টি হোমের পক্ষ থেকে। তো আজ আমি তোমাদের দেখাবো 16.3-এর 8 নম্বর অঙ্কটি। তো অঙ্কটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, অবশ্যই অনেক ইম্পর্টেন্ট, এবং এটা অনেক বোঝার জিনিস আছে, অনেক বুঝে তারপর অঙ্কটা করতে হবে। আর এটা দিয়ে তোমাদের যদিও সৃজনশীল প্রশ্ন দেয়, তাহলে এটা দিয়ে দেওয়ার সম্ভাবনাটাই বেশি। তো এটা অনেক ভালো একটা প্রশ্ন। তো তোমাদেরকে এটার কনসেপ্টটা বুঝে তারপর অঙ্কটা করতে হবে, ঠিক আছে? তো চলো আমরা অঙ্কটা করে ফেলি। হ্যাঁ, অঙ্কটা করার আগে তোমাদের আমি কিছু কথা বলবো, যেটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমাদের প্রথমে বলি, তোমরা ভারতের প্রধানমন্ত্রীর কথা শুনেছিল, অনেক আগের প্রধানমন্ত্রী, তোমরা অবশ্যই তাকে চিনো, যার নাম ছিল এপিজে আব্দুল কালাম। তিনি একটা কথা বলেছিলেন যে যে ব্যক্তি কোনো কিছু বা যে স্টুডেন্ট কখনো স্যারের কাছে প্রশ্ন করে না, বা যে কোনো সবাই যে কোনো প্রশ্ন করে না, বা যে কোনো স্টুডেন্ট কোনো স্যারকে প্রশ্ন করে না, তখন স্যার ধরে নেয় যে হয় তারা সব কিছু জানে, না হলে তারা কিছুই জানে না। তো আমার এই কথাটা বলার একমাত্র উদ্দেশ্য আছে যে তোমরা শুধু ভিডিওগুলো দেখেই যাও, কোনো কমেন্টে তোমাদের কোনো প্রশ্ন, মতামত, তোমাদের সমস্যা এ সম্পর্কিত কোনো তথ্য আমি পাচ্ছি না। শুধু তোমরা প্রশ্নগুলো দেখেই যাচ্ছ, তার মানে আমি কি ধরে নেব তোমরা সব কিছুই জানো, নাকি কিছুই জানো না? কোনটা ধরে নেব বলো? তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা ভিডিওটা দেখে তোমাদের বুঝতে সমস্যা হলে, বা ভিডিওতে কোনো তোমার ফল্ট থাকলে, বা কোথাও তোমাদের সমস্যা হলে, অথবা তোমার যদি আরও ভালো কিছু দরকার, বা এই প্রশ্নটা দরকার, বা এই অধ্যায়টা সম্পর্কে তোমার আরও বিস্তারিত জানা দরকার, বা এই অধ্যায়টার লেকচার তোমার দরকার প্রয়োজন, বা এই অধ্যায়ের এই অঙ্কটা তোমার প্রয়োজন, তাহলে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, তোমরা ভিডিওটা দেখে বুঝেছো, এবং যেহেতু প্রশ্ন করতেছো, তার মানে তুমি একজন ভালো স্টুডেন্ট। ভালো স্টুডেন্টের বৈশিষ্ট্য এটাই যে তারা সবসময় স্যারকে বিজি রাখে, তারা সবসময় স্যারের কাছ থেকে কিছু আদায় করার চেষ্টা করে। তোমরা ভেবো না যে আমি তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছে দিচ্ছি, বা আমি এখানে আপলোড করে দিচ্ছি, তোমরা দেখছো, তাতে কি, তুমি তো বাসায় বসে দেখতেছো। মনে রাখবা, এই ভিডিওগুলো করার একমাত্র উদ্দেশ্য তোমরা যাতে কিছু জানতে পারো। এই ভিডিওটার একমাত্র উদ্দেশ্য, অনেকের বাসায় টিচার থাকে না, তারা এই ভিডিওগুলো দেখলে টিচারের হেল্পটা এই ভিডিওটা থেকে সে পাবে। অর্থাৎ একজন টিচার যে দায়িত্ব পালন করে, এই ভিডিওটা তুমি বাসায় বসে দেখে দেখে সেই দায়িত্বটা আমার মনে হয় তার থেকে একটু বেশি পালন করতে পারবা। অর্থাৎ টিচারের ভূমিকা যেটা, তার চেয়ে বেশি তুমি এখান থেকে পেয়ে যাবা। এবং আমি অবশ্যই সেটা ধৈর্য সহকারে তোমাদের ধীরে ধীরে আমি এক এক করে সব বিষয়গুলোকেই তোমাদের আপলোড করে দেবো। কিন্তু কথা হচ্ছে, তোমরা কেন শুধু ভিডিওগুলো দেখেই যাও? আমি লাইক চাই না, আমি তোমাদের প্রশ্ন চাই, যে তোমাদের এইখানে সমস্যা আছে, আমি ওইটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। আমি তোমাদের ভালো চাই, খারাপ চাই না। সো আমার লাইকের দরকার নেই, বাট তোমরা কমেন্টস করো যে আমার এটা দরকার, ভাই আমার এটা দরকার, আমাকে এটা দিন, বা আমার এই প্রশ্নটার সমস্যা, এটা আমাকে দিন। আর আমি এটা বলবো যে হ্যাঁ, তোমরা এই ভিডিওগুলো অবশ্যই অবশ্যই শেয়ার করবে, কারণ তুমি একা জানলেই জানা হবে না, সবাইকে জানানোর চেষ্টা করো। কারণ সবাই মিলে গড়লে যদি ভালো কিছু করা যায়, তাহলে আমাদের দেশটা অনেক সুন্দর হবে। সোনার বাংলাদেশ হিসেবে আমরা এই দেশটাকে পেয়ে যাব। সো অবশ্যই সবাই ভিডিওগুলো শেয়ার করবে, অবশ্যই অবশ্যই বেশি বেশি কমেন্ট করবে, এবং তোমাদের সমস্যাগুলো অবশ্যই জানাবে। আমি সেই অনুযায়ী পরবর্তী ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। আর আমি যদি নিজের থেকে শুধু দেওয়ার চিন্তা ভাবনা করি, তাহলে ভেবে নিব যে তোমরা আমার ভিডিও থেকে কিচ্ছু শিখতে পারতেছো না, বা শেখার কোনো আগ্রহও নাই, চেষ্টাও করো না। সো অবশ্যই বলবো যে অবশ্যই তোমরা কমেন্ট করবে। ওকে, তো ভালো থাকো, তো মনোযোগ সহকারে অঙ্কটি দেখতে থাকো। আমি এখন করাচ্ছি তোমাদের অঙ্কটি। তো দেখো, অবশ্যই অঙ্কটা একটু পড়ে নাও। কি আছে যে একটি বৃত্তের পরিধি 220 মিটার। অবশ্যই ভালো মতো তোমার প্রশ্নটি পড়বে, তারপরে অ্যান্সার করবে। যে একটি বৃত্তের পরিধি 220 মিটার, ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। খুবই সিম্পল একটা প্রশ্ন, বাট অনেক ইম্পর্টেন্ট। দেখো, অনেক কিছু বোঝার জিনিস আছে। একটা বৃত্ত দিয়ে দিয়েছে, তার পরিধি দেওয়া আছে 220 মিটার। তাহলে আমরা কি করব? আমরা আগে একটা বৃত্ত এঁকে নেই, তারপরে জিনিসটা বোঝার চেষ্টা করি, ঠিক আছে? তো দেখো, আমরা একটা বৃত্ত, এখানে সুন্দর করে একটা বৃত্ত আঁকি। যদিও আমার আঁকা জোকা ভালো হয় না, তোমরা একটু সুন্দর করে এঁকে নিবা। তোমরা আবার আঁকতে পারো ভালো, বিশেষ করে মেয়েরা, এরা খুব পটু আঁকায়। আমার স্টুডেন্ট লাইফ থেকেই, যখন আমি 8-9-এ পড়ি, তখন থেকেই আমি এই আঁকায় একেবারে ফাঁকিবাজ। কখনোই আঁকতে পারতাম না ভালো মতো, বিশেষ করে মেয়ে ফ্রেন্ডদের দিয়ে আঁকাইতাম, যে সমস্যাটা এখনও ভুগতেছি। যাই হোক, তোমরা দেখো মোটামুটি যা হয়েছে ভালোই হয়েছে। এখন এটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র।
তো আমরা একটা কি আঁকলাম, বৃত্ত আঁকলাম, এর পরিধি দেওয়া আছে কত, 220 মিটার, অর্থাৎ এই টোটাল বৃত্তের পরিধি দেওয়া আছে 220 মিটার। ওকে, এরপরে কি আছে যে ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্র, তার মানে ওই বৃত্তের অন্তরের ভিতরে একটা বর্গ আঁকতে হবে। অন্তর তো সবাই বোঝে, তাই না? অন্তর মানে ভিতর, তাই আমরা ভিতরে একটা বর্গক্ষেত্র আঁকবো, ঠিক আছে? ডো নট মাইন্ড, হ্যাঁ। আচ্ছা, এরপরে এখন আমি একটা বর্গক্ষেত্র আঁকি, যদি আমার বর্গক্ষেত্রটা সুন্দর নাও হতে পারে, কিন্তু তোমরা এঁকে নিবা সুন্দর করে, ঠিক আছে? আচ্ছা, একটা বর্গক্ষেত্র, আসলেই খারাপ হয়েছে, দেখো চেষ্টা করতেছি ভালো করে, আসলে আমি ভালো না, ঠিক আছে, তার উপরে আবার এখন বর্তমানে খুবই অসুস্থ, তারপরেও তোমাদের ভিডিওটা দেওয়ার চেষ্টা করতেছি, কারণ তোমরা জানো যে বর্তমানে চিকুনগুনিয়ায় যে কি সমস্যা, আমার সেই চিকুনগুনিয়ায় আক্রান্ত, অর্থাৎ ব্যথা আর ব্যথা। যাই হোক, তোমরা সবাই দোয়া করবে আমার জন্য, যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে, জ্বর নাই বাট ব্যথাটা একটু বেশি আছে, যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে, হ্যাঁ। আচ্ছা দেখো তো কি আঁকলাম, আমরা একটা বৃত্ত আঁকলাম, এর ভিতরে একটা বর্গক্ষেত্র এঁকে দিলাম, তার মানে আমরা অন্তরের ভিতরে অন্তর্লিখিত একটা বর্গ আঁকলাম। তো এখন আমাদের কি নির্ণয় করতে বলছে, যে এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তার মানে এই যে কোনো একটা বাহু, বর্গক্ষেত্র যেহেতু সবগুলো বাহুই সমান, তার মানে আমাদের এই বাহুর দৈর্ঘ্যগুলোকে নির্ণয় করতে বলছে, তাই না? এখন এখানে আমাদের প্রশ্ন, দেয়া আছে বৃত্তের পরিধি, আমরা নির্ণয় করব বর্গক্ষেত্রের বাহু, কিভাবে সম্ভব? হ্যাঁ, খুব সিম্পল, আগে কনসেপ্টটা বুঝে আমি পরে অঙ্কটা করে, অঙ্ক করতে বেশি সময় লাগবে না। দেখো একটু আমরা এখানে একটু বুঝে নেই, খুবই ইম্পর্টেন্ট জিনিসটা। দেখো এখানে বৃত্তের পরিধি মানে 2πr, আমরা সূত্রটা জানি, বৃত্তের পরিধি সমান 2πr, হ্যাঁ। তো এখন একটু খেয়াল করো, আমি যদি এই বর্গক্ষেত্রে একটা কর্ণ আঁকি, এইখান থেকে এই বিন্দুতে, একটু খেয়াল করো, এইখান থেকে এই বিন্দুতে যদি একটা কর্ণ আঁকি, তাহলে এই কর্ণটা দেখো, তোমরা ভালো করে দেখো, এই কর্ণটা কি করছে আমাদের, একটু খেয়াল করো, এই বৃত্তের মানে হুবহু মাঝ দিয়ে গেছে কিনা, মানে হুবহু মাঝখান দিয়ে গেছে কিনা। হ্যাঁ, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে এই যে কর্ণটা আমি আঁকলাম, হুবহু বৃত্তের মাঝ বরাবর দিয়ে, মানে এ পাশ থেকে ও পাশে একবার মাঝ বরাবর হয়েছে, তার মানে বৃত্তের মাঝ বরাবর যেহেতু গেছে, তাহলে আমাদের এই কর্ণটা কি করছে, এই বৃত্তের একটা ব্যাস, এই কর্ণটা কি বৃত্তের একটা ব্যাস। তোমাদের বুঝতে সমস্যা হলে দেখো, আমরা এই বর্গক্ষেত্রের একটা কর্ণ আঁকলাম, আর বর্গক্ষেত্রের এই যে বাহুগুলার বিন্দুগুলা দেখো অবশ্যই বৃত্তের সাথে মিশানো, কারণ আমাদের বৃত্ত দিয়ে তো আঁকছি, তাই না? বৃত্তের সাথে মিশানো, তার মানে এই যে কর্ণটা আঁকলাম আমি, এই কর্ণটা অবশ্যই কি করছি, এই বৃত্তের মাঝ বরাবর গেছে, মানে বৃত্তের মাঝখান দিয়ে গেছে, তার মানে এই কর্ণটাই হচ্ছে তোমার এই বৃত্তের ব্যাস। ক্লিয়ার বন্ধুরা? দেখো এই যে কর্ণটা, এই কর্ণটা কি হয়েছে, এই বৃত্তের একটা ব্যাস। তোমরা এই কর্ণটা এঁকে দেখতে পারো, এখান থেকে এখানে যদি নাও, তাতেও কি হবে যে এই বৃত্তটার মাঝ বরাবর যাবে। আর আমরা জানি যদি মাঝ বরাবর কোনো জিনিস যায়, মানে কোনো বৃত্ত হোক, বর্গক্ষেত্র হোক, যাই হোক, মাঝ দিয়ে গেলে সেটা কি হয়, সেটা একটা ব্যাস হয়। তো দেখো আমার বৃত্তের এই মাঝ দিয়ে গেলেই, সেটা মানে মাঝখান দিয়ে গেলেই, মাঝখান দিয়ে কোনো রেখা যদি আঁকা হয়, তাহলে সেটা কি হবে, একটা ব্যাস হবে। তাহলে যেহেতু আমি এই কর্ণটা আঁকলাম, এটা একটি এই বৃত্তের ব্যাস, আবার এই বর্গক্ষেত্রের কর্ণ। ক্লিয়ার? এই বৃত্তের ব্যাস কিন্তু এই বর্গক্ষেত্রের কর্ণ, আবার দেখো এই বৃত্তের ব্যাস কিন্তু বর্গক্ষেত্রের কর্ণ। ক্লিয়ার? তাহলে আমাদের মূল জিনিস হচ্ছে বৃত্তের ব্যাস, বর্গক্ষেত্রের কর্ণ। আমরা ব্যাস পাইলে ব্যাসার্ধ পাবো, ব্যাসার্ধ থেকে অনেক কিছু জেনে যাব। সো এটুকু তো ক্লিয়ার, তাই না? তো এখন আসি আমরা মেইন অঙ্কে। ক্লিয়ার বন্ধুরা? তো দেখো আমি একটু নাম দিয়ে দিই, এটা নাম দিই এ বি সি ডি। ওকে, একটু নাম দিয়ে দিলাম। তো এখন খেয়াল করো, আমাদের বৃত্তের পরিধি দেওয়া আছে 220 মিটার, আর অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমাদের এটা নির্ণয় করতে বলছি। তাহলে আমরা শুরুতেই ধরেন আমাদের বাহুর দৈর্ঘ্য তো আমরা জানি না, তাহলে মনে করি, আচ্ছা দেখো যদি আজকে ভিডিওটা একটু বড় হবে, কারণ অনেক বোঝার জিনিস তো, তোমরা ধৈর্য সবাই একটু দেখো। মনে করি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু এ। আমরা ধরে নিলাম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু এ। এখন দেখো দেওয়া আছে বৃত্তের পরিধি, দেওয়া আছে বৃত্তের পরিধি। কত দেওয়া আছে বলো? বৃত্তের পরিধি দেওয়া আছে 220
মিটার, তাই না? দেওয়া আছে বৃত্তের পরিধি 220 মিটার। এখন দেখো আমরা এখন সহজে বলতে পারি, যেহেতু বৃত্তের পরিধি দেওয়া আছে, তাহলে আমরা কি বলতে পারি যে প্রশ্ন মতে, যেহেতু বৃত্তের পরিধি, তাহলে আমরা বৃত্তের পরিধির সূত্র জানি কি? আমরা বৃত্তের পরিধির সূত্র জানি, তাই না? তাহলে আমরা সূত্রটা অবশ্যই লিখে দেব যে বৃত্তের পরিধি মানে 2πr, সবাই জানে তাই না, ইকুয়াল টু কত? 220 মিটার। বৃত্তের পরিধির সূত্র তো সবাই জানি, 2πr মানে 220 মিটার, সেটা এখানে মিটারটা দিব না, তাই 220। বা এখন আমরা এটাকে সমাধান করে আর এর মানটা বের করবো। কেন বের করবো সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তাহলে এখন আর কি হবে দেখো, তাহলে আমাদের আর এর মানটা দরকার, আরটাকে আমি বাম পাশে রাখবো, সবগুলোকে ডান পাশে দিয়ে দিব, যেহেতু গুণাকার আছে তাই এর পাশে আসলে ভাগ হয়ে যাবে 2π। তো দেখো এখন এটাকে যদি সমাধান করো কত আসে, সেই সমাধানের মানটা একটু বসাও তোমরা, একটু সমাধানটা বের করে নিই। আচ্ছা দেখো, এইটাকে যদি আমি 220/2π এটাকে ভাগ করলে আসে 35.014। তার মানে এটা আমরা পাইলাম আর এর মান। আর মানেটা কি? আর মানে হচ্ছে তোমার এই যে বৃত্ত আছে এই বৃত্তের ব্যাসার্ধ। আর মানে কি? এই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা তো বৃত্তের ব্যাসার্ধটা পাই না, আমরা পেয়েছিলাম বৃত্তের ব্যাস। এখন বলো ব্যাসার্ধ যদি আমরা জানি তাহলে ব্যাস কি বের করা সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব, কারণ ব্যাসার্ধের দ্বিগুণই হচ্ছে ব্যাস। তার মানে আমরা এই বৃত্তের এই ব্যাসার্ধ মানে এই ব্যাসটা এখন বের করে নেব। তাহলে তো দেখো চিত্রমতে বিডি হচ্ছে যে তোমার কি, বিডিটা হচ্ছে যে বৃত্তের ব্যাস। তাহলে বৃত্তের ব্যাসের মানটা কি হবে দেখো, আমরা একটু এই কথাটা লিখবো যে চিত্রমতে, তবে অবশ্যই চিত্রটা আঁকবে চিত্রমতে, বা তোমাদের সৃজনশীল বা বইয়ের চিত্র অনেক সময় দিয়ে দেয়। তো দেখো চিত্রমতে কি লিখবো, যে বিডি হচ্ছে বৃত্তের ব্যাস। বিডি হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে চিত্রমতে বিডি হচ্ছে বৃত্তের ব্যাস। অতএব তাহলে বিডি সমান সমান কি হবে? বিডি সমান সমান হবে তোমার 35.014 ইন্টু 2, কারণ দ্বিগুণ হচ্ছে বৃত্তের ব্যাস। কি হবে? বৃত্তের ব্যাস হবে তোমার এই যে আর আছে বা ব্যাসার্ধ আছে তার দ্বিগুণ, তাহলে আমরা গুণ দিয়ে দিলাম 2। তাহলে এটা সমান সমান কত আসবে? এটা সমান সমান আসবে ইন্টু 2 তোমার 70.028। হ্যাঁ, এটা কেন বের করলাম? এই বিডিটা হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে আমরা একটু খেয়াল করো, বৃত্তের ব্যাস পেয়ে গেলাম, এই যে বিডিটা ছিল এই বিডি ছিল আমাদের বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস পেয়ে গেছি। কিন্তু আমি চিত্র মধ্যে আরও বলতে পারি যে বিডি হচ্ছে এই বৃত্তের ভিতরে অন্তর্লিখিত যে চতুর্ভুজটা ছিল বা যে বর্গক্ষেত্র ছিল তার কর্ণ। বলতে পারি কিনা দেখো, হ্যাঁ বিডিটা তো এই চতুর্ভুজে মানে এই বর্গক্ষেত্রটারই কর্ণ, তাই না? তাহলে আমরা আবার এটাও বলতে পারি যে আবার দেখো, আবার কি বলবো, যে বিডি হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ। ঠিক না? বিডি হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে বিডি, তার মানে বিডি সমান সমান তাহলে কত হবে? এই যে 70.028। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের মান হচ্ছে 70.028। এখন দেখো, তাহলে আমরা কি এখন বলতে পারি যে যেহেতু বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে 70.028, তাহলে আমরা কি বর্গক্ষেত্রের কর্ণের সূত্রটা জানি বলো? হ্যাঁ, আমরা অনেক আগে সেই 6-7 থেকে বর্গক্ষেত্রের কর্ণের সূত্রটা জেনে আসছি। তো না জানলে তোমরা আবার দেখে নাও যে বর্গক্ষেত্রের কর্ণের সূত্রটা কি, আমি এখানে লিখে দিচ্ছি দেখো। তাহলে আমরা এখন দেখতে পারি যে এখন তাহলে বর্গক্ষেত্রের কর্ণের সূত্রটা কি? বর্গক্ষেত্রের কর্ণের সূত্র হচ্ছে √2 ইন্টু এ, √2 ইন্টু এ, মনে থাকবে? তাহলে আমরা এখন লিখি যে বর্গক্ষেত্রের কর্ণ সমান সমান 70.028। আচ্ছা, আমি এখানে এখন না লিখে এখান থেকে শেষ করে দিই, বা √2 ইন্টু এ ইকুয়াল টু কত? 70.028। একটু খেয়াল করো, এটা কি? এটাই কিন্তু আমরা অ্যাট ফার্স্ট ধরে নিয়েছিলাম, মনে আছে তোমাদের? এটা কি ধরে নিয়েছিলাম আমরা? এটাকে অ্যাট ফার্স্ট ধরে নিয়েছিলাম বর্গক্ষেত্রের
বাহুর দৈর্ঘ্য মনে আছে তো তোমাদের, তাই না? তাহলে এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা বের করলে পারলেই তো হলো, তাই না? আমাদের এটা বের করলেই আমাদের অ্যান্সারটা এসে যাবে, অর্থাৎ এটাই আমাদের মূল টার্গেট। তাহলে আমরা বর্গক্ষেত্রের কর্ণের সূত্র রাখলাম √2 ইন্টু এ। এই √টা কিন্তু এর উপরে নাই, শুধুমাত্র 2 এর উপরে। ওকে, তাহলে এখন আমরা এটাকে সমাধান করি, বা তাহলে আমাদের দরকার শুধুমাত্র এ। তাহলে এ সমান সমান কি হবে দেখো, 70.028 ডিভাইডেড বাই √2। ওকে, তাহলে এটার মান কত আসে দেখো, এটার রেজাল্টটা কত আসে, ডিভাইডেড বাই এটা সমান সমান আসে 49.5173 বা সামনে অবশ্যই মিটার লেখা প্রায় লিখে দিলাম, কারণ হচ্ছে আমাদের পয়েন্টে আরও সামনে অনেক কিছু আছে, তাই আমরা মিটার বা প্রায় লিখে দেবো। ওকে, তো দেখো এর মান আসছে কত, 49.5173। এটা কি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা কি এখন লিখতে পারি যে অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান সমান 49.5173 এত মিটার, রাইট হচ্ছে অ্যান্সার। তো অবশ্যই অঙ্কটা তোমরা একটু বেশি বেশি প্র্যাকটিস করবে, অনেক ভালো একটা অঙ্ক, কিন্তু খুব সহজ। দেখো এখানে কিন্তু কঠিন কিছু না, খুব সহজ। তুমি যদি একটু ভালো মতো প্র্যাকটিস করো তাহলে আর মনে হয় না এটা তোমার কাছে কঠিন লাগবে। আমি খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি এবং খুব সহজ করে তোমাদের দেখাইছি, তো আশা করি তোমরা বুঝতে পারবা। আর যদি তোমরা অন্য কোনো কিছু ফলো করো সেখানেও তোমরা দেখবা এক একটা অঙ্ক এক একজন এক এক নিয়মে করাইছে। তো তোমরা তোমাদের টিচার হয়তো অন্য এক নিয়মে করাতে পারে, বা অন্য জায়গা থেকে তুমি অন্য কোনো মাধ্যম দেখতে পারো, কিন্তু আমার কাছে মনে হয় এই নিয়মটাই একটু ইজি নিয়ম, কারণ যেহেতু আমরা বর্গক্ষেত্রের কর্ণের সূত্র জানি, তাই এই নিয়মটা দিয়ে করলে একটু সহজ হয় এবং বুঝতে খুব সহজ হয়। তো অনেকভাবে এটা করা যায়, চিত্র দিয়ে আবার অনেক চিত্র এঁকে অন্যান্যভাবেও অনেক কিছু করা যায়। তো আশা করবো তোমরা এটাই খুব সহজে করতে পারবে। তো বেশি বেশি অঙ্কটা প্র্যাকটিস করো, তাহলে আর কোনো সমস্যা হবে না। তো ভালো থাকো সবাই। আর অবশ্যই যেটা বলছি আমি, হ্যাঁ তোমরা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবে যে তোমাদের কোন অঙ্কটা দরকার, কোন অঙ্কটা তোমাদের প্রয়োজন। আরে ভাই তুমি যদি প্রশ্নই না করো তাহলে আমি কি অ্যান্সার দিব, কি নিয়ে তোমাদের সামনে আমি বলবো যে আমি এটা নিয়ে তোমাদেরকে ভিডিও দিব, বা তোমাদের প্রশ্ন করলে আমি সেটাই দিতে পারি। তোমার সমস্যাটা বলো, আমি সমাধান করব। আমি তোমার সমস্যাটাকে আমি মনে প্রাণে চেষ্টা করব এটাকে সলভ করার জন্য। হ্যাঁ আমাকে বলো যে আমার এইটাই সমস্যা। তো আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো। তো আর এই চ্যাপ্টারটা আজকে শেষ, এখানে আর কোনো অঙ্ক মনে হয় নাই, বেশি অঙ্ক নাই, বেশি কি অঙ্ক আর নাই। তো ভালো থাকো সবাই। আর যদি কোনো সমস্যা হয় বা কোনো অঙ্ক এরপর যদি কোনো অঙ্ক প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে বলো। হ্যাঁ, তো ওকে, খোদা হাফেজ।